একটি কোম্পানির গোডাউন থেকে কৌশলে বেশ কিছু মালামাল চুরির অপরাধে অভিযুক্ত সেই কোম্পানিরই কর্মচারী মকবুল হোসেন। কোম্পানিটির মালিক সবুজ আহমেদ পুলিশ ডেকেছেন মকবুলকে অ্যারেস্ট করার জন্য। স্যার, প্লিজ স্যার, আমাকে পুলিশে দিবেন না, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ভুল তুমি করনি, তুমি যা করেছ সেটা হলো বিশ্বাসঘাতকতা। আজ যদি তোমাকে আমি এমনি ছেড়ে দেই, তবে আগামীকাল অন্য কোথাও গিয়ে এসবই করবে। তাই তোমার শাস্তি হওয়া উচিত, যেন তুমি পরবর্তীতে এ ধরনের কাজ করার আগে একটু হলেও ভাবতে পারো। ইন্সপেক্টর সাহেব, একে নিয়ে যান। চুরির দায়ে 2 বছরের জেল হয়ে গেল মকবুলের। জেলের ভিতরে বসে বসে মকবুল ভাবতে থাকে যে তার উপরে অনেক বেশি জুলুম হয়েছে, আর এই সব কিছুর জন্য দায়ী হলো সবুজ আহমেদ। সামান্য চুরির দায়ে 2 বছরের জেল, এ যেন কিছুতেই মানতে পারছে না মকবুল। সে ভাবে কি এমন লস হয়ে যেত যদি সবুজ আহমেদ তাকে ক্ষমা করে দিত। জেলের ভিতরের বন্দি জীবন বড্ড অসহ্য লাগে মকবুলের কাছে। দিনকে দিন তার ক্রোধ শুধু বাড়তে থাকে সবুজ আহমেদের প্রতি। সে সিদ্ধান্ত নেয় এই অপমান আর কষ্টের প্রতিশোধ সে নেবেই নেবে। সবুজ আহমেদ, তুমি আমার জীবন থেকে 2টি বছর কেড়ে নিয়েছ, আমি তোমার জীবন থেকে তোমার জীবনটাই কেড়ে নিব। দিন যায়, মাস যায়, ধীরে ধীরে কেটে গেল 2টি বছর। জেল থেকে মুক্তি পেল মকবুল। আর ওদিকে সবুজ আহমেদ এতদিনে ভুলেই গেলেন মকবুলের কথা। আর এদিকে সবুজ আহমেদের উপর প্রতিশোধ নেয়ার জন্য জেলের ভিতরে বসে বসে ঘৃণ্য ভয়ঙ্কর এক ছক এঁকেছিল মকবুল। আর সেই ছক অনুযায়ী প্রথমেই মকবুল চলে গেল একজন সাপুরের কাছে। কে তুমি বাবু? তোমাকে তো চিনতে পারলাম না। আমি শহর থেকে এসেছি, আমাকে আপনি চিনতে পারবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি একজন নাম করা সাপুরে। হাজার হাজার সাপুরে আপনাকে উস্তাদ বলে ডাকে। হাসালে তুমি আমাকে। আমি একজন সাধারণ সাপুরে, এটাই আমার পরিচয়। উস্তাদজি, আমি একটা প্রয়োজনে আপনার কাছে এসেছি। প্রয়োজন? কিসের প্রয়োজন? উস্তাদজি, আমাকে একটা ভয়ঙ্কর বিষধর সাপ দিন, আমি আপনাকে উপযুক্ত মূল্য পরিশোধ করব। আবারও হাসালে তুমি। কেন উস্তাদজি, হাসির কি হলো? তুমি আমার কাছে একটা সাপ চাইলে, বিষধর, আর আমি সেই সাপ তোমাকে দিয়ে দিলাম। আর তুমি সেই সাপটি বাড়িতে নিয়ে গিয়ে খোলা মাত্রই ছোবল মারলো, আর তুমি মরে ভূত হয়ে গেলে। না মানে উস্তাদজি, হয়েছে কি, আমার বস একজন বিরাট সায়েন্টিস্ট। উনি ওনার ল্যাবরেটরিতে সাপের বিষ নিয়ে গবেষণা করবেন মানব জাতির উপকারের জন্য। উস্তাদজি, আপনি তো জানেন সাপের বিষ থেকে অনেক রোগের ওষুধ তৈরি করা হয়। এই যদি হয়, তাহলে একটি সাপ তো তোমাকে আমি দেবই। মানব কল্যাণ বলে কথা। এই নাও, এই ব্যাগের ভিতরে একটি সাপ রয়েছে, এটি তোমাকে দিয়ে দিলাম। নিয়ে যাও, মানবতার কল্যাণে কাজে লাগাও। উস্তাদজি, এটা কি ভয়ঙ্কর বিষধর সাপ? হ্যাঁ, এটা খুবই ভয়ঙ্কর বিষধর একটি সাপ। বর্তমান সময়ের আলোড়িত
আলোচিত সুপারহিট একটি সাপ রাসেল ভাইপার। সাপুরের কাছ থেকে সাপ নিয়ে মকবুল চলে গেল শহরে এবং সেখানে গিয়ে সে নকল দাড়ি গোঁফ লাগিয়ে ছদ্মবেশ ধারণ করল। এবার শুধু সুযোগের অপেক্ষা। ঘৃণ্য এক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। সবুজ আহমেদের একটি লাল রঙের গাড়ি রয়েছে, যেটি তার খুবই প্রিয়, যেটি দিয়ে তিনি বাসা থেকে অফিস এবং অফিস থেকে বাসায় যাতায়াত করে থাকেন এবং গাড়িটি তিনি নিজেই ড্রাইভ করে থাকেন। আর এই সুযোগটাই নিল মকবুল। সবুজ আহমেদ অফিস শেষে বাসায় ফিরছিলেন। আগে থেকেই উৎপেতে থাকা ছদ্মবেশী মকবুল লিফট চাইল সবুজ আহমেদের কাছে। বাবাজি, আমাকে একটু সামনে নামিয়ে দিবেন। বাতের ব্যথাটা বেড়েছে, হাঁটতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, উঠে বসুন গাড়িতে। কিছু দূর যাওয়ার পর মকবুল নেমে যেতে চাইলে সবুজ আহমেদ তাকে নামিয়ে দেন। মকবুল গাড়ি থেকে নেমে যাওয়ার আগে সাথে করে আনা সাপের ব্যাগটি গোপনে রেখে দেয় গাড়িতে। সাপটি ব্যাগ থেকে বেরিয়ে ফনা তুলে আছে, নিশানা করে আছে সবুজ আহমেদকে। সবুজ আহমেদ বুঝতেই পারলেন না মৃত্যুকে কত কাছে রেখে পথ চলেছেন তিনি। হঠাৎ সাপটি ভয়ানক শব্দ করতে লাগলো। কোথা থেকে শব্দ আসছে সেটা দেখার জন্য যেই পেছনে তাকালো সবুজ আহমেদ, অমনি সাপটি তার ভয়াল ছোবল বসিয়ে দিল সবুজ আহমেদের উপরে। তারপর যা হলো, মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করলো সবুজ আহমেদের গাড়িটি। তিনি মৃত্যুবরণ করলেন। গাড়িতে থাকা সাপটিও অ্যাক্সিডেন্টের আঘাতে মৃত্যুবরণ করল। সেখানে লোকজন জড়ো হলো। সবাই দেখতে পেল একটি মানুষ আর একটি সাপ অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে আছে। তারপর পুলিশ এলো, লাশটিকে নিয়ে গেল পোস্টমর্টেমের জন্য। কিছুতেই প্রমাণিত হলো না এই ভয়ঙ্কর ঘৃণ্য হত্যাকাণ্ডের রহস্য। এরপর কেটে গেল বেশ কয়েকটি মাস। ভালোই চলছিল মকবুলের জীবন। একদিন মকবুল তার বাইকটি চালিয়ে কোথাও গিয়েছিল। ফেরার পথের মাঝেই সন্ধ্যা ঘনিয়ে এলো। তারপর সেই রাস্তায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে দেখতে পেল মকবুল। মেয়েটি হাত নাড়িয়ে থামতে বলছে মকবুলকে। আমাকে একটু লিফট দিন না প্লিজ। ওয়াও, বিউটিফুল গার্ল। আমাকে একটু লিফট দিবেন? হ্যাঁ, দেব না মানে? অবশ্যই দিব। আপনি শুধু কষ্ট করে উঠে বসুন আমার বাইকে। মেয়েটি বাইকে চড়ে বসলো আর মকবুলের বাইক চলতে লাগলো। আচ্ছা, কোথায় যাবেন আপনি সেটাই তো জানা হলো না। এই তো কাঞ্চনপুরে যাব। হ্যাঁ, বলেন কি? সে তো জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। প্লিজ, এই রাত্রিবেলা আমাকে একা ফেলে যাবেন না। আমাকে কাঞ্চনপুরে পৌঁছে দিন। এমনও তো হতে পারে আমরা ভালো বন্ধু হয়ে গেছি। হ্যাঁ, রোমান্টিকতার গন্ধ পাচ্ছি। বিরক্তিকর জীবনে মনে হয় একটা গার্লফ্রেন্ড পেতে যাচ্ছি। কি ভয় পাচ্ছেন? না, কোনো ভয় পাই না। আমি কি ভীত নাকি? চলুন যাওয়া যাক। চলুন। এরপর জঙ্গলের ভিতর দিয়ে ছুটে চলেছে মকবুলের বাইক। ততক্ষণে কিন্তু বেশ রাত হয়ে গেছে। আর সন্ধ্যার পর এই রাস্তায় কিন্তু লোকজন চলাফেরা করেই না একদম।
মকবুল সত্যিই সাহসের পরিচয় দিয়েছে। কিন্তু হঠাৎ করে থেমে যায় মকবুলের বাইকটি। অনেক চেষ্টা করেও মকবুল তার বাইকটিকে আর স্টার্ট করতে পারছে না। কে স্টার্ট হচ্ছে না? কে 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 আপনি? আপনার চেহারা এমন বিধ্বস্ত কেন? আমাকে চিনতে পারছিস না মকবুল? স্যার, আপনি মেয়েটা কোথায়? আমি মেয়ে, আমি ছেলে, এখানে আর কেউ নয়। স্যার, আপনি না অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিলেন? আমি কি বলেছি যে আমি বেঁচে আছি? কিন্তু স্যার, আপনি তো স্বয়ং আমার সামনে এখন দাঁড়িয়ে আছেন, এটা কিভাবে সম্ভব? আমি সেই অতৃপ্ত আত্মা যাকে তুই সাপের ছোবল দিয়েছিস, যাকে তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিস, যাকে তুই হত্যা করেছিস। আমি তো আরো কটা দিন বেঁচে থাকতে পারতাম আমার প্রিয়জনদের মাঝে, তাদের ভালোবাসা পেতে পারতাম, তাদেরকে ভালোবাসতে পারতাম। কিন্তু তুই কত জঘন্যভাবে আমাকে মেরে ফেললি। স্যার, আমাকে কি দয়া করে ক্ষমা করা যায় না? ক্ষমার অযোগ্য অপরাধ করে ক্ষমা চাওয়া তোর স্বভাব, কিন্তু আমি চাই প্রতিশোধ, সমান সমান প্রতিশোধ, মৃত্যুর বদলে মৃত্যু। না, বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। প্রবল আতঙ্কে আর সীমাহীন ভয়ে দৌড়াতে লাগলো মকবুল। এই দৌড় প্রাণ বাঁচানোর দৌড়, কিন্তু প্রাণ তো চাইলেই সব সময় বাঁচানো যায় না। মকবুলের দৌড় থেমে যায়। সে দেখতে পায় তার মৃত্যুদূত সবুজ আহমেদের অতৃপ্ত আত্মা আবারও তার সামনে। সে ঘুরে উল্টো দিকে দৌড়াতে চাইলে তালগোল প্যাচ লাগিয়ে দিয়ে ধপাস করে মাটিতে পড়ে যায়। মাথাটা উঁচু করে সামনের দিকে তাকিয়ে মকবুল যা দেখতে পেল তাতে ভয়ে তার নাড়ি ভুড়ি একাকার হয়ে যাবার জন্য। এ আবার কি? আমাকে চিনতে পারছিস না? আমি সেই রাসেল ভাইপার, যাকে তুই সবুজ সাহেবের গাড়িতে রেখে এসেছিলি, আর আমি অবুঝ ছিলাম বলে ছোবল দিলাম। সবুজ আহমেদকে অ্যাক্সিডেন্ট করলো সবুজ আহমেদের গাড়ি, মারা গেলেন সবুজ আহমেদ। সেই অ্যাক্সিডেন্টে আঘাত পেয়ে মারা গেলাম আমি নিজেও। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে, প্লিজ ক্ষমা করো। ভেবেছিলাম তোকে 101টা ছোবল দিব, কিন্তু তুই যেভাবে ক্ষমা চাইছিস, যা 100টা ছোবল তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু একটা ছোবল তো তোকে খেতেই হবে।